আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় মানুষের অবহেলা গল্পের শেষ পার্ট। এরপর নওরিন কলেজে গিয়ে এমন কিছু দেখে আমি আর রাইমা একসাথে বসে কথা বলছি, তখনই নওরিন সেখানে যায়। ফারহান, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে, তুমি কি একটু আমার সাথে এদিকে আসবে? আমি বললাম, আমার তোমার সাথে কোনো কথা নেই, আর তুমি যদি কিছু বলতে চাও তাহলে এখানেই বলতে পারো, রাইমার সামনে। নওরিন বলল, ফারহান, তুমি এতটা বদলে গেছো যে তুমি আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকতে, আমার সাথে কিছু মুহূর্ত কাটানোর জন্য ব্যাকুল হয়ে থাকতে, আর আজ সেই তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। তারপর আমি বললাম, একটা সময় ছিল যখন আমি পাগল হয়ে থাকতাম তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে সময় কাটানোর জন্য, কিন্তু এখন আর আমার সেই অনুভূতি তোমার প্রতি নেই, কারণ তখন তুমি আমার ভালোবাসাটা বুঝোনি, আমাকে অপমান করেছো অনেক অকারণে। আমিও তো একটা মানুষ, আমারও তো কষ্ট বলে একটা বস্তু আছে, আমারও তো রাগ বলে একটা কিছু না কিছু আছে, আমারও তো আত্মসম্মান বলে কিছু একটা আছে। আর এইগুলো আমাকে বুঝতে শিখিয়েছে রাইমা। ও আমাকে শিখিয়েছে বাঁচতে কিভাবে হয়, ভালোবাসা কাকে বলে। নরিন বলে, কি তার মানে ও তোমার মাথা খাচ্ছে? আমার নামে আজও তোমার কাছে খারাপ কথা বলছে? আমি এতদিন অনেক সহ্য করেছি, আর এবার একটা শিক্ষা ওকে পেতেই হবে। ঠাস ঠাস করে নরিন রাইমাকে 2টা থাপ্পড় মারলো। এইটা আমার খুব খারাপ লাগলো, তাই আমিও নরিনকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলাম। নরিন বলে, ফারহান, তুমি আমাকে মারতে পারলে? আমি বললাম, হ্যাঁ পেরেছি, কারণ তুমি আমার ভালোবাসার গায়ে হাত তুলেছো, আর কেউ তার ভালোবাসার গায়ে একটা আচরণও পড়তে দিবে না। নরিন বলে, ফারহান, তুমি না আমাকে ভালোবাসতে? হ্যাঁ বাসতাম, কিন্তু এখন বাসি না। যখন আমাকে তাড়িয়ে দিয়েছিলে তখন কি একবারও ভেবেছিলে আমি এত রাতে একলা শহরে কোথায় যাব, কি করব? ভাবনি। তখন এই মেয়েটা আমাকে একটা নতুন ঠিকানা করে দেয়, আমার নতুন পরিচয় বানাতে সাহায্য করে। আসল বন্ধু তো সেই যে বিপদের সময় পাশে থাকে, আর ও ছিল আমার কষ্টের জীবনের সাথী, তাই আমি ওকে করতে চাই আমার সুখের জীবনের সাথী। ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি, আর জীবনে আমি তোমার কোনো অস্তিত্ব রাখতে চাই না। এই কথা শোনার পর নওরিন দৌড়ে চলে যায়। রাইমা বলে, নওরিনকে তুমি থাপ্পড়টা না মারলেও পারতে, ও তোমার গায়ে হাত তুলেছে, আর আমি সেটা নিজের চোখে দেখে কি করে মেনে নিই? রাইমা বলে, আচ্ছা চলো বাড়ি চলে যাই। হ্যাঁ চলো। এরপর আমরা বাড়ি চলে গেলাম, আর বাড়িতে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এরপর আমি আর রাইমা বাড়ি চলে গেলাম, আর সেখানে যেতেই আমি যাদের দেখলাম তাদেরকে এখানে আমি কখনোই আশা করিনি, কারণ এনারা নওরিনের বাবা মা। আমি বললাম, আঙ্কেল আপনারা এখানে? আঙ্কেল বলে, বাবা, আমাদের নিশ্চয়ই তুমি এখানে আশা করনি। আমি জানি না ফারহান তোমার কাছে কি বলে ক্ষমা চাইবো, শুধু এতটুকুই বলতে চাই যে আমাকে পারলে ক্ষমা করে দিও বাবা, না জানে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি বললাম, কি বলছেন আঙ্কেল, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আর বাবা কখনো ছেলের কাছে ক্ষমা চায় নাকি? আঙ্কেল বলে, সত্যি তোর তুলনা হয় না, একমাত্র তুই নিজেই একজনের সম্মান বাঁচানোর জন্য নিজের সম্মান বিসর্জন দিতে একবারও ভাবিসনি। আঙ্কেল বলে, আমি যদি তোর বড় না হতাম তাহলে তোর পায়ের ধুলা নিয়ে নিজেকে ধন্য করতাম। আমি বলি, আরে না আঙ্কেল, আমি এমন কিছুই করিনি যে এভাবে বলতে হবে। আমি তাই করেছি যে একজন মানুষ হিসাবে আমার করণীয়, আর এজন্য আমি কোনো বাহবা চাই না। আর শুধু দোয়া করবেন আমি যেন সারা জীবন সকলের সাহায্য করতে পারি। আঙ্কেল বলে, আজ আমি একটা সাহায্যের জন্য তোমার কাছে এসেছি, তুই আমাকে কথা দে তুই আমাকে সাহায্য করবি, আর এটা তোর কাছে আমার আবদার। আমি বললাম, আঙ্কেল, ছেলের কাছে বাবা মা কখনোই আবদার করে না, আপনি শুধু আমাকে আদেশ করেন, আমি আপনার সব আদেশ নিজের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও পালন করার চেষ্টা করব। আমার শুধু একটাই চাওয়া, যে আমার মেয়েটা ভালো থাকুক। আমি ওকে অনেক ভালোবাসি, আর ও তোকে খুব ভালোবাসে। আজ 3 দিন ধরে কিছুই খাচ্ছে না, ও শুধু একটা কথাই বলছে, যে ও নাকি তোকে না পেলে নিজের জীবন শেষ করে দিবে। আমি জানি বাবা, ও তোর সাথে অনেক অন্যায় করেছে, তোকে অনেক কষ্ট দিয়েছে, বিনা দোষে তোকে অপরাধী করেছে। এসব কিছুর জন্য ও খুবই এখন অনুতপ্ত। ও এখন অনেক চেঞ্জ হয়ে গেছে বাবা। আর যদি ও তোকে না পায় তাহলে জানি না কি থেকে কি করবে। আমার শেষ একটা ইচ্ছা, তুই আমার মেয়েটাকে নিজের জীবনে একটু ঠাঁই দে। বল দিবি তো বাবা? আমাকে ফিরিয়ে দিস না, তাহলে আমি ওর সামনে মুখ দেখাতে পারবো না, কারণ আমি ওকে বলেছি তুই কখনোই আমার কথা ফেলতে পারবি না। এখন তোর উপর নির্ভর করছে আমার মেয়ের জীবন আর সম্মান। কিছু একটা বলো বাবা। আমি বললাম, আঙ্কেল, আমি কখনোই আপনার কথার অবাধ্য হব না, আপনি যা চাইবেন তাই হবে, আপনারা বিয়ের আয়োজন করেন। আঙ্কেল বলে, তোকে যে কি বলে ধন্যবাদ দিব জানি না, তুই আমাকে অনেক বড় একটা চিন্তা থেকে মুক্তি দিলি। আমি বললাম, তবে আঙ্কেল, আমি এই বাড়িতে থেকেই বিয়ে করব। আঙ্কেল বলে, আচ্ছা ঠিক আছে, তোর যেরকম ইচ্ছা, আমরা তাহলে এখন আসি, আর আগামী সপ্তাহে তোদের বিয়ে। আমি বললাম, ঠিক আছে আঙ্কেল। এরপর আঙ্কেল চলে গেল। এরপর আমরা আমাদের রুমে চলে গেলাম। এভাবে কয়েকদিন কাটতেই রাইমা কেন জানি না এখন আর আমার সাথে আগের মতো মিশে না, আগের মতো ঘুরতে যাওয়ার বায়না ধরে না, সারাদিন শুধু ঘরেই বসে থাকে।
আর ইদানিং ওর চোখ দুটো যেন অনেক ফুলে থাকে। আমি যখনই ওর সাথে কথা বলতে চাই তখনই রাইমা কিছু না কিছু বলে আমাকে এড়িয়ে যায়। কিন্তু আর না, আজ ওকে আমায় বলতেই হবে ওর কি হয়েছে, যে এখন আর আমার সাথে আগের মতো মিশতে চায় না। তাই ওর ঘরে গেলাম, কিন্তু ও ঘরে নেই, কিন্তু ওর খাটের পাশে একটা ডায়েরি পড়ে আছে। একবার ভাবলাম চলে আসি, কিন্তু কি ভেবে যেন আবার ওর ডায়েরিটা হাতে নিলাম, আর ডায়েরিটা পরেই তো আমার দু চোখগুলো ভিজে যায়। অজরে আমার চোখের পানিগুলো বৃষ্টি হয়ে নামছে। ভেবে পাচ্ছি না ও আমাকে শুরু থেকেই ভালোবাসতো। এরপর ডায়েরিটা রেখে আমার রুমে চলে আসলাম। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠে তারপর রাইমাকে খুঁজে বের করে আমার পাশে বসালাম, আর রাইমাকে বললাম, রাইমা শোন, আমি তোকে একটা কথা বলি, আমি শুধু নওরিনকেই ভালোবাসি। তুই যে আমাকে ভালোবাসছিস তা প্রকাশ করিসনি, কিন্তু আমি তোর ডায়েরিটা অজান্তেই পড়ে ফেলেছি, আর সেখানে লেখা ছিল অজস্র কথা যা এখন বলতে পারছি না। আমি তোকে কখনো ওরকম নজরে দেখিনি, শুধু আমি নওরিনকে ভালোবাসি। ও আমাকে অপমান করতো ঠিকই, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসতাম। কিন্তু তুই আমাকে মাঝপথে অনেক সাহায্য করেছিস, তার জন্য তোকে অনেক ধন্যবাদ। আর আমি তোকে ওরকম নজরে কখনো দেখিনি যে তোকে আমি ভালোবাসি। আমাকে পারলে মাফ করে দিস। যদি চাস তাহলে আমি তোদের বাড়ি থেকে এখনই চলে যাব, তারপরও আমাকে মাফ করে দিস, কারণ আমি তোকে সবসময় আমার একজন ভালো বন্ধুর নজরে দেখেছি। এরকম করে ওকে অনেকক্ষণ বোঝালাম, তারপর সে মানলো। তারপর আমরা অনেকক্ষণ গল্প করার পর যার যার রুমে চলে গেলাম। এভাবে চলে গেল 2 দিন। 2 দিন পর আসলো সেই বিয়ের দিন। তারপর রাইমা আর আমার সাথে ইসলামিক মোতাবেকই বিয়ে হলো। তারপর আমি ও রাইমাকে অতীতের সব ভুল মাফ করে দিয়ে তাকে আপন করে নিলাম। এভাবেই চলতে থাকলো আমাদের দিন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই গল্পটা এখানেই সমাপ্ত করা হলো। পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকবেন। আর পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে।